সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমার আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো ইতিমধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট চালু হয়েছে এবং অনেকগুলো অ্যাসাইনমেন্ট তোমরা করেছো। তো সামনে আসলে এই গণিতের উপরে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টের উপরে মানে গণিতের যে প্রথম অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টের উপরে আমি আজকের ক্লাসটা নেব। এবং এই অ্যাসাইনমেন্টের যে অধ্যায়গুলো বলা হয়েছে সেটা হচ্ছে পরিমাপও আছে এবং দ্বিতীয় অধ্যায় মুনাফা। তো আমি মুনাফা দিয়ে শুরু করব। তো ইতিমধ্যে তোমাদের মুনাফার উপর অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, বিশেষ করে আমি নিয়েছিলাম 2টি ক্লাস। তো আজকে সেই মুনাফার উপরে আমি আলোচনা করব এবং অঙ্কের সমাধানগুলো করে দেখাবো। শুরুতে আসলে মুনাফাটা কি সেটা আমাদের জানতে হবে, তাই না? তো মুনাফাটা হচ্ছে, আমরা অনেকেই ব্যাংকে টাকা জমা রাখি। তো ব্যাংকে টাকা রাখা, ধরো আমার কাছে 10,000 টাকা আছে, সেটা আমি ব্যাংকে জমা রাখলাম। তো 1 বছর পর গিয়ে সেখানে গিয়ে দেখলাম যে আমার টাকার পরিমাণটা হয়েছে 10,500 টাকা। তার মানে আমার 10,000 টাকা ছিল, সেখান থেকে 500 টাকা বেড়ে গিয়েছে। তো এই 500 টাকাই কিন্তু হচ্ছে মুনাফা। আচ্ছা, সেটা কিভাবে হলো? এই মুনাফাটা তো ব্যাংক আমাকে এমনি এমনি দিয়ে থাকে না, তাই না? আমরা যে টাকাটা ব্যাংকে জমা রাখি, ব্যাংক সেই টাকাটা কি করে, বিভিন্ন খাতে যারা ঋণ নিয়ে থাকেন, যে ব্যবসার জন্য, গৃহ নির্মাণের জন্য ব্যাংক সেই ঋণটা দিয়ে থাকেন এবং তাদের কাছ থেকে একটা মুনাফা নিয়ে থাকেন এবং সেই মুনাফা থেকেই কিন্তু আমাদের কিছু মানে মুনাফা বা লাভ দেওয়া হয়। তো আসলে মুনাফাটা হচ্ছে যে আমি 1 বছরে টাকাটা রাখলাম, রাখার পর সেটার উপরে অল্প কিছু টাকা লাভ দেওয়া হয়, সেটা হচ্ছে আসলে মুনাফা। তো মুনাফার হারটা হচ্ছে কি, যে 100 টাকার 1 বছরে যে মুনাফাটা হিসাব করা হয় সেটা হচ্ছে মুনাফার হার। ধরো 5% মুনাফার হার বলতে কি বোঝায়, যে আমি যদি 100 টাকা ব্যাংকে জমা রাখি, সেখানে আমি 100 টাকার 1 বছরে আমি মুনাফা পাবো কত টাকা? 5 টাকা। এটা হচ্ছে মুনাফার হার। আর সময়কালটা হচ্ছে যে সময়টা ধরে আসলে মুনাফাটা হিসাব করা হয়। ধরো আমি ব্যাংকে টাকা রাখতে পারি 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 5 বছরের জন্য। তা 1 বছরের জন্য একটা হিসাব করা হয়, আমি যদি 2 বছর রাখি, সেই 2 বছরের জন্য আবার আলাদা একটা হিসাব করা হয়। তো সময়কালটা হচ্ছে আসলে যে সময়ের জন্য মুনাফাটা হিসাব করা হয় তাকে বলা হয় সময়কাল। আর মুনাফাটা হচ্ছে কি, যে প্রারম্ভিক মূলধনের উপরে তোমাকে যে টাকাটা দেওয়া হয়, মানে মুনাফাটা দেওয়া হয়, সেটাই হচ্ছে কিন্তু মানে মূলধনের উপর যে মুনাফাটা হিসাব করা হয় সেটা হচ্ছে মুনাফা। তো মুনাফাকে আমরা শুধু মুনাফা বলতে পারি, আবার সরল মুনাফাও বলতে পারি। তো আমরা সরল মুনাফার সূত্রটা শিখেছিলাম। সরল মুনাফার সূত্রটা হচ্ছে কি, সরল মুনাফা বা শুধুও মুনাফা বলতে পারি। তো সরল মুনাফার প্রতীকটা হচ্ছে আই, আর আই ইকুয়াল টু আমরা জানি PRN। আচ্ছা, তো পি দ্বারা বোঝাচ্ছে মূলধন, মূলধনের প্রতীক হচ্ছে পি। আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। তো এখানে প্রতীকগুলো আমরা মোটামুটি চিনে নিলাম। মূলধন হচ্ছে পি, মানে প্রিন্সিপাল, এটার পুরো এটাকে বাক্যটাকে বলা হয় মুনাফার হার, প্রকাশ করা হয় আর দ্বারা, মানে রেট অফ ইন্টারেস্ট। আর এন দ্বারা হচ্ছে সময় বোঝাচ্ছে। আর মুনাফাটা তো আমি আগেই লিখেছি, মুনাফা শুধু মুনাফা বা সরল মুনাফা আমরা বলতে পারি, সেটার প্রতীক হচ্ছে আই, যেটা প্রফিট বলে আসলে। তো আমি এই একটা সূত্রের আলোকে, দেখো পাশে আমি একটি সৃজনশীলের মতো লেখা আছে। তো এই সূত্রের আলোকে আমি তোমাদের এটা এখন করাবো। তো আমার এখানে লিখে আছে সরল মুনাফার ক্ষেত্রে, আর আমি সূত্রটা লিখেছি সরল মুনাফার, এবং সরল মুনাফার প্রত্যেকটা কোনটাকে কি বলা হয় সেটা আমরা উল্লেখ করে দিয়েছি। তো এখানে লেখা আছে সঞ্চয় স্কিমের মূলধন
পি সমান 15,000 টাকা, পি সমান 15,000 টাকা। এবং সঞ্চয় স্কিমের সময়কাল এন সময় দেওয়া আছে 3 বছর, এবং সঞ্চয় স্কিমের মুনাফার হার হচ্ছে 9%। তো সেই আলোকে আমি ক নাম্বারটা করতে হবে এখন আমাদের, যে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আয় সমান কত হবে। তো সূত্রটা তো লিখাই আছে, তো আমরা ক নাম্বারটা শুরু করি। ফার্স্টে লিখবো, দেওয়া আছে কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নেই। মূলধন যেহেতু পি দ্বারা প্রকাশ করা হয়, আমরা পিটা লিখে দেব 15,000 টাকা। তারপরে দেওয়া আছে মুনাফার হার, এর প্রতীক হচ্ছে আর, দেওয়া আছে কি 9%। 9%কে আমরা উপরে 9 নিচে 100 লিখতে পারি। আচ্ছা, তারপরে সময়টা দেওয়া আছে কত, 3 বছর। আমাদের কি বের করতে বলা হয়েছে, আয় সমান কত, অথবা এখানে লেখা থাকতে পারে সরল মুনাফা নির্ণয় করো অথবা শুধু মুনাফা নির্ণয় করো, একই কথা। তো আমরা লিখব, আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু পি আর এন লিখেছি। এখন আমরা মানটা বসিয়ে দেব। পি এর মান কত, মানে মূলধন কত ছিল 15,000 টাকা, ইন্টু আর কত, সময়টা হচ্ছে 3। কাটাকাটি করব না আমরা। তো দেখো উপরের সংখ্যাগুলো গুণ করে 100 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, আমাদের এটা রেজাল্টটা কি বের হবে, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। সুতরাং আমাদের মুনাফা কত বের হলো, 4,050 টাকা। খ নাম্বার 2 নংয়ের ধাপে, খ নাম্বারে বলা হয়েছে 2 নং ধাপে নির্দিষ্ট সময় পর, মানে এই সময় এখানে যেটা উল্লেখ করা আছে 3 বছর, সেই সময়টাকে ধরে আমাদের কি বের করতে হবে, মুনাফা আসল। এখানে আমি একটু লিখে দেই, মুনাফা আসল মুনাফা আসলের প্রতীকটা হচ্ছে এ, ঠিক আছে। এবং মুনাফা আসল কি, আসলে আসল এবং মুনাফা যোগ করলে যেটা বের হয় সেটাই হচ্ছে মুনাফা আসল। তো আমি লিখতে পারি আসল যোগ মুনাফা, ঠিক আছে। এটা একটা সূত্র লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা খতে যাব। যেহেতু সময়টা আমাদের 3 বছরই বলা আছে, তার মানে আমাদের এখানে মুনাফাটা আর বের করতে হবে না, কারণ আমরা ক নংয়ে কিন্তু অলরেডি মুনাফাটা পেয়েছি। তো আমরা এখানে লিখব ক নং হতে পাই, ক নং হতে পাই বা ক নং হতে প্রাপ্ত একই কথা। কি পেয়েছি আমরা, মুনাফা আয় সমান সমান 4,050 টাকা। কিন্তু আমাদের কি বের করতে বলা হয়েছে, বলছে নির্দিষ্ট সময় পর সরল মুনাফায় মুনাফা আসল এর সমান কত হবে। তো আমরা জানি মুনাফা আসলের সূত্রটা কি, সেটা লিখি। আমরা জানি মুনাফা আসল, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আগে বলেছিলাম। তাহলে
আর মুনাফা আসলটা হচ্ছে কি, আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা। আচ্ছা, আসলের প্রতীকটা কি ছিল, পি, আর মুনাফা তো হচ্ছে আই। আচ্ছা, পি এর মানটা কি 15,000 টাকা, আর আই বের হয়েছিল আমাদের ক নঙে 4,050 টাকা। যোগ করে দেই। $19,050 টাকা। সুতরাং মুনাফা আসল এ সমান সমান 19,050 টাকা। আচ্ছা, এটা গিয়েছে সরল মুনাফার ক্ষেত্রে। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তো আমি একটু প্রশ্নগুলো তুলে নিই, এই ফাঁকে তোমরা অঙ্কটা একটু দেখতে থাকো। এবার আমরা একটু জেনে নিই যে চক্রবৃদ্ধি মুনাফাটা আসলে কি। যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে প্রত্যেক বছর শেষে তোমার মূলধনের সাথে যে মুনাফাটা যোগ করে নতুন একটা মূলধন হয় সেটা। তো আমি এটা আরেকটু ইজিলিভাবে বলি। ধরো তুমি নিজেই ব্যাংকে 1,000 টাকা রেখে দিলে এবং সেখানে গিয়ে দেখলে 1,000 টাকা রাখলে তোমার সেটার উপরে 12% মুনাফার হার। তো তুমি যদি 1,000 টাকা ব্যাংকে জমা রাখো এবং সেই ক্ষেত্রে যদি মুনাফার হার হয় 12%, মানে 100 টাকায় তুমি মুনাফা পাচ্ছ কত, 12 টাকা। তাহলে তুমি রেখেছো কত টাকা, 1,000 টাকা। তো 1,000 টাকা যদি তুমি ব্যাংকে রেখে দাও তাহলে সেক্ষেত্রে তোমার মুনাফাটা কত বের হবে সেটা দেখো। ব্যাংকের মুনাফার হার বলেছি কত, 12%, আর তুমি ব্যাংকে জমা রেখেছো কত, 1,000 টাকা। আচ্ছা, তাহলে 1,000 এর 12%, মানে কি, পরের লাইনটা আমরা লিখতে পারি তাই না। তাহলে মুনাফাটা কত বের হচ্ছে, এটা শুধু জাস্ট বোঝানোর জন্য। কত হয়, 120 টাকা হয় তাই না। যে তুমি ব্যাংকে 1,000 টাকা রেখেছিলে, সেখানে গিয়ে দেখলে সেটার উপরে তোমাকে মুনাফার হারটা হচ্ছে 12%। তার মানে তুমি 1 বছর পর 1,000 টাকার উপরে মুনাফা কত পাচ্ছ, 120 টাকা। আচ্ছা, তা 1 বছর ব্যাংকে রাখার পর তুমি লাভ পাচ্ছ 120 টাকা। ওই 1,000-এর সাথে যখন তোমার তো ছিল কত, 1,000 টাকা, এবং তার সাথে আমি 120 টাকা যোগ করে দিলাম, কত হলো, 1,120 টাকা। এইটাই হচ্ছে তোমার নতুন মূলধন, ঠিক আছে। তারপরে আমরা এই মূলধনটাকে নিয়ে আমরা দ্বিতীয় বছরে গিয়ে আবার 1 বছর খাটাবো। তো সেই ক্ষেত্রেও তোমার মুনাফার হার কত, 12%। কিন্তু আমাদের মূলধনটা হচ্ছে কত, এই ক্ষেত্রে কিন্তু নতুন মূলধনটা, মানে এই ক্ষেত্রে আমাদের মূলধন পি হচ্ছে 1,120
20 টাকা। তো এই ক্ষেত্রে আবার যখন আমাদের ওই 12% হারে মুনাফাটা পাবো, তো তখন আমাদের আসলটা হবে 1120 টাকা। তো সেই ক্ষেত্রে আবার আমাদের মুনাফা কত বের হবে? সেই ক্ষেত্রে দেখা গেছে যে মুনাফা আমাদের বের হবে 134.40 মেবি এরকম বের হবে। তো সেই 134.40 সেটা আবার এই আসল যেটা ছিল আমাদের 1120 টাকা তার সাথে আবার যোগ করে দিব। তো সেটা হয়ে গেল নতুন মূলধন। সেই মূলধনটাকে নিয়ে আমরা তৃতীয় বছরে গিয়ে আবার 1 বছর সেই টাকাটা ব্যাংকে জমা রেখে দিব 12% হারে। তো এইভাবে যে বৃদ্ধি পাচ্ছে, মানে তোমার মূলধনটা পর্যায়ক্রমে আসলে বৃদ্ধি পাচ্ছে, এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এবং এই মূলধনের উপরে যে মুনাফাটা হিসাব করা হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা সেই আলোকে এখন অঙ্ক করব। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জেনে নেই আগে, তারপর চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা জেনে নেই, তারপরে আমরা শুরু করি। চক্রবৃদ্ধি, এটাকে সবৃদ্ধি মূলধনও বলা হয়। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন এর প্রতীক হচ্ছে সি। এটা সূত্রটা হচ্ছে P × 1 + R হোল টু দ্য পাওয়ার n। আচ্ছা, তো এইখানে আমি একটু আলাপ করে নেই। এটা চক্রবৃদ্ধি মূলধন শুধু সি ইকুয়াল টু আমরা এটা লিখেছি, মানে এখানে কিন্তু সময়টা হচ্ছে কি n, মানে n-তম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা কত তখন হবে এটা। যদি তোমাকে বলা হয় 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, তখন n এর জায়গায় কি হবে? 1 হবে। যদি বলা হয় 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, কারণ সময়টা উল্লেখ করা দেওয়া হয়েছে, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, তখন n এর জায়গায় 2 হবে। যাই হোক, আমরা এখন সূত্রটা একটু দেখে নিই যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি, C = P × 1 + R হোল টু দ্য পাওয়ার n। তো আমরা আগেই জেনেছি যে P দ্বারা বোঝাচ্ছে আসল বা মূলধন, আর R হচ্ছে মুনাফার হার, n হচ্ছে সময়। তা আরেকটা সূত্র একটু দেখে নেই, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে C - P, অথবা তুমি চাইলে এটাকে এভাবে লেখা যায়, কারণ C এর মানটাই তো হচ্ছে P × 1 + R হোল টু দ্য পাওয়ার n - P, যেভাবে আর কি প্রয়োগ করে C - T ও তোমরা পড়ে নিতে পারো। তো এখন আমরা এই দুটি সূত্রের আলোকে এখন আমরা অঙ্কগুলো দেখব। দেখো, কিন্তু উদ্দীপকটা সেই সরল মুনাফার ক্ষেত্রে যা ছিল আমাদের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও তাই। এখন আমরা এটাকে চক্রবৃদ্ধি মুনাফা লিখে দিই, চক্রবৃদ্ধি। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, প্রথম বছরান্তে মূলধন সূত্রসহ, মানে সূত্রসহ উল্লেখ করে কত বের হবে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। যা যা দেওয়া আছে সেটা লিখে দেই। দেওয়া আছে মূলধন P = 15,000 টাকা, মুনাফার হার R = কত? 9%, অথবা 9/100। আচ্ছা, সময়টা হচ্ছে n = 3 বছর। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি ধরো n বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন কি হবে? C = P × 1 + R হোল টু দ্য পাওয়ার n। আমি এখানে n বছরান্তে লিখেছি। কেউ যদি চক্রবৃদ্ধি মূলধন C = এটা লিখো তাও হবে, কিন্তু আমি এটা লিখেছি কেন? তোমাদের বোঝানোর সুবিধার্থে, এবং যেভাবে লিখেছি সেভাবেই লেখার চেষ্টা করবে। যে n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা যদি এরকম হয়, তো আমি n এর জায়গায় এখন 1 বসাবো। কেন বসাবো? কারণ আমার ক নাম্বারে বলা হয়েছে প্রথম বছরান্তে। তাহলে প্রথম বছরান্তে
চক্রবৃদ্ধি মূলধন কি হবে? সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন এর জায়গায় কি হয়ে গেল? 1 হয়ে গেল। কেন? কারণ এখানে বলা হয়েছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের কথা। ঠিক আছে, এখন আমরা এটাকে মান বসাবো। পি এর মান কত ছিল? 15,000। 1 প্লাস, আচ্ছা সমান সমানে বরাবরই লিখবে, জায়গা হচ্ছে না বিধায় আমি একটু এই পাশে চলে এসেছি। আচ্ছা 15,000 1 প্লাস 9, আর পাওয়ার এখানে 1, পরবর্তীতে আমরা 1 আর দেব না। আচ্ছা এটাকে কি লেখা যায়? 1 প্লাস 9 ভাগ 100, 9 ভাগ 100 দিলে কি হবে? 0.09। আচ্ছা 1.09। এখন এটাকে গুণ করে দাও, 15,000-এর সাথে 1.09 গুণ করে দাও। কত আসবে? তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখো। আসে 16,350 টাকা। আচ্ছা, তার মানে আমাদের প্রথম বছরান্তে মূলধনটা কি বের হয়েছে? 16,350 টাকা। ঠিক একইভাবে কিন্তু তোমরা দ্বিতীয় বছরেরটাও বের করতে পারবে, তৃতীয় বছরেরটা বের করতে পারবে। কিভাবে? কারণ আমি এন এর জায়গায় এখানে কি বসাবো? যখন দ্বিতীয় বছর বলবে তখন 2 বসাবো, যখন তৃতীয় বছর বলবে 3 বসাবো, যদি পঞ্চম বছর বলে তাহলে 5 বসাবো, ধরো 7 বছর বললো তাহলে আমরা কি বসাবো? 7 বসাবো। তো এটা ক নম্বর হয়ে গেল? এখন আমরা কত নাম্বার করব? খ। আচ্ছা, খ যখন লিখতে যাবে তখন আবার দেওয়া আছে এই কথাটা না লিখলেও চলবে। তো খ নাম্বারে আমরা যখন করতে যাব তখন একইভাবে লিখবো, যেহেতু এখানে বলা হয়েছে সূত্র উল্লেখ সহ, তার মানে আমাকে সূত্রটা প্রয়োগ করে মানে লিখে তারপর আমাদের পর্যায়ক্রমে কাজ করে যেতে হবে। তো আমি লিখবো, আমরা জানি n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যদি এটা হয়, এখন খতে বলা হয়েছে দ্বিতীয় বছরান্তে। তো দ্বিতীয় বছরান্তে হলে এখানে কি হবে? p ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার মানে হোল স্কোয়ার, সরি, ঠিক আছে, p ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার। আচ্ছা এখন মান বসাবো, ঠিক মানটা বসালাম। p এর মান হচ্ছে 15,000 টাকা, 1, আর এর মান যা ছিল তাই বসালাম, ভাগ করলাম। এখন দেখো কি হচ্ছে, তোমরা ক্যালকুলেটর ইউজ করো। 1.09 হোল স্কয়ার মানে হচ্ছে 1.09 গুণ 1.09, তার সাথে আমরা 15,000 গুণ করে দেব। তাহলে আমাদের রেজাল্টটা কি বের হবে? 17,800, 17,821.50 টাকা। আচ্ছা এরপরে গতে দেখা যায় না, দেখা যায়। আচ্ছা এবার যাব আমরা গতে। দেখো গ বলা হয়েছে কি, তৃতীয় বছরান্তে সূত্র উল্লেখ তোমাকে এটা দেখাতে হবে। ঠিক একইভাবে আমরা 2 এর জায়গায় কি বসাবো? 3 বসাবো।
এভাবে লিখে নিয়ে n বছরান্তে যদি এটা হয় তাহলে তৃতীয় বছরান্তে কি হবে, n এর জায়গায় 3 হবে। তোমরা ক্যালকুলেটর ইউজ করে এটা হিসাবটা বের করে নাও। আচ্ছা দেখো, আমি পরের লাইনগুলো উপরে লিখছি, দেখা যাচ্ছে কি না আসলে আমি বুঝতে পারছি না। আচ্ছা, সমান সমান কত, 15,000 0.09 পাওয়ার হচ্ছে 3। 15,000 গুণ চিহ্ন দাও 1.09 পাওয়ার হচ্ছে 3, মানে 1.09কে 3 বার, 1.09 গুণ 1.09 গুণ 1.09। এটা তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটারে ওই যে পাওয়ারটা ক্লিক করলে চলে আসবে। যাই হোক, ওইভাবে এটা কাজটা করে তারপরে আমরা 15,000 দিয়ে গুণ করে দেব। তো এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট বের হবে 19,425.435 এত টাকা। এখানে আমরা লিখে দেব, সুতরাং তৃতীয় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু কত, 19,425.435 টাকা। আচ্ছা, আমি প্রশ্ন 3টি মুছে দিলাম। এবার ঘ আর উ এই দুইটা প্রশ্নের সমাধানটা একটু দেখো। ঘ নাম্বারে বলা আছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্র বৃদ্ধি মুনাফা সমান কত। আর ও নাম্বারে বলা আছে এই নির্দিষ্ট সময়কাল সময়কাল সরল মুনাফা ও চক্র বৃদ্ধি মুনাফার পার্থক্য। শিক্ষার্থীরা একটু খেয়াল করো এবং প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নাও। নির্দিষ্ট সময়কাল এবং ব্র্যাকেটে দিয়ে দিয়েছে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। তো আমরা তো গতে পেয়েছি, যেহেতু চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে গেলে আমাদের অবশ্যই চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে নিতে হবে। আর সেটা আমরা নির্ণয় করেছি কতেও করেছি, খতে এবং গতে। এবং এখানে যে সময়টা উল্লেখ করা আছে সেটা হচ্ছে গয়ের আলোকে। তার মানে আমরা গণঙে পেয়েছি, গণঙে আমাদের সময়টা ছিল 3 বছর। আর সেই 3 বছর সময় ধরে আমাকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা লিখে নেব, দেখো এখন ঘ নাম্বারে যাচ্ছি আমি, যে গণং হতে পাই চক্র বৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু কত,
19,425.45 টাকা। আমি আবার বলছি কেন আমি গণং থেকে এটা নিচ্ছি, কারণ এখানে সময়টা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এই সময়টা উল্লেখ করে আমরা গণঙে চক্রবৃদ্ধি মূলধনটা বের করেছি। তাহলে এখন আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটা কি পড়েছিলাম আমরা, সি মাইনাস পি। আর এখানে সিটা হচ্ছে কত, 19,000। আর এখানে মূলধনটা লিখে নিও, মূলধন পি সমান কত, 15,000 ছিল। আচ্ছা, 19,425.435 বিয়োগ 15,000 টাকা। টাকাটা লিখে নিই, বিয়োগ করলে কত হয় দেখো, এত বের হয়েছে। এটা বের হলো চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, সুতরাং কত টাকা, ও নম্বরে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়কাল 3 বছরই। এখানে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা করতে বলা হয়েছে। তো দেখো, চক্রবৃদ্ধি মুনাফাটা তো আমি ঘতে পেয়ে গেলাম এবং সরল মুনাফাটাও পেয়েছি। সেটা সরল মুনাফার ক্ষেত্রে যে আমরা ক নাম্বারে করেছিলাম সেখানে কিন্তু সময়টা 3 বছরই উল্লেখ ছিল। তো সেখানে ক নাম্বারে আমাদের সরল মুনাফাটা বের হয়েছিল কত, 4,050 টাকা। আমরা সেটাই লিখব যে ও নাম্বারে ক নং হতে পাই সরল মুনাফাটা কত বের হয়েছিল, 4,050, এবং ঘতে পেয়েছি আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা কত, 4,425.435 টাকা। এখন এই দুটোর পার্থক্যটা বের করব। দুটো উল্লেখ করে লিখে নিলাম। তাহলে আমরা লিখব, দেখো এক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের সরল মুনাফার পরিমাণটা কি বেশি বের হয়েছে না চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণটা বেশি বের হয়েছে? চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণটা বেশি বের হয়েছে। আর যেহেতু দুটার পার্থক্যটা বের করতে বলা হয়েছে, আমরা লিখব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান সমান কি হবে, 4,425.435 বিয়োগ 4,050 টাকা। বিয়োগ করলে কি বের হচ্ছে, 375.435 টাকা। এটা পার্থক্য বের হয়েছে। এবং
শেষে একটি পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই সমবায় সমিতির স্কিমের ক্ষেত্রে কোনটিকে তোমার মানে বেশি লাভজনক বলে মনে হচ্ছে, সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা? এখন তুমি নিজেই বলো যে আসলে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে আমাদের সময়টা একই ছিল, আসল মূলধনটা একই ছিল এবং মুনাফার হারের পরিমাণটাও একই ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের সরল মুনাফা বের হয়েছে 4050 টাকা, এবং সেই আলোকে মূলধন যা ছিল তাই 15,000, সময়টা 3 বছর ছিল এবং মুনাফার হার 9% ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের হয়েছে কত? 4425.435। তার মানে কোনটাতে আমাদের লাভটা বেশি হয়েছে? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমি এটাকে কিভাবে লিখব? যেহেতু আমাকে শেষে বলা হয়েছে যে আসলে তুমি, আমি তোমাকে কোশ্চেন করলাম যে আসলে তোমাকে কোনটা বেশি লাভজনক বলে মনে হচ্ছে, তাহলে এই গাণিতিক আমরা লিখব যে উপরের গাণিতিক বিশ্লেষণ করলে দেখা যায় যে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফায় বেশি সুবিধাজনক। স্যার আরেকটু যে নৈবিত্তিকেরই আছে এটা আলোচনা করবো না? কোনটা? মানে এটা তো আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো, নৈবিত্তিকের যে কিছু আছে এটা নিয়ে আলোচনা করবো না? দরকার নেই। হ্যাঁ, তো সৃজনশীল আলোচনা, সৃজনশীল আলোচনা যে এই টপিকটা নিয়ে মানে 10 মিনিট আলোচনা করলে কি হইতো কিনা? নৈমিত্তিক দরকার নেই। দরকার নেই। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবাই বুঝেছো। তোমাদের অ্যাসাইনমেন্টটা আসলে এই আলোকেই থাকবে এবং যেভাবে থাকবে সেভাবে আমি আসলে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।